খবর ননস্টপ নিয়ে আমি অনুষা রয়েছে আপনার সঙ্গে। শুরুতে হাওড়া দিকে নজর দেব। ফোরশো রোডে কাপড়ের গুদামে ভয়ঙ্কর আগুন লেগেছে। ইতিমধ্যেই ফোরশো রোডে কাপড় তৈরি কারখানা আগুন লেগেছে। স্থানীয় মানুষের মধ্যে চাঞ্চল্য রয়েছে। যেভাবে আগুন লেগেছে তাতে স্থানীয় মানুষের আশঙ্কা, এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ফোরশো রোডে আগুন লেগেছে, সেই ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভলি 24 ঘন্টায়। ফোরশো রোড, সেখানে কাপড়ের গুদামে আগুন লেগেছে। স্থানীয় মানুষের মধ্যে চাঞ্চল্য রয়েছে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা রয়েছে স্থানীয় বাসিন্দাদের। দেবব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। দেবব্রত, কি খবর? দেখো, ফোরশো রোডে একটি সুতো তৈরি কারখানা, সেখানে আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। দুপুর 1:30 নাগাদ এই আগুন লাগে এবং এই মুহূর্তে যে ছবি দেওয়া করতে যেতে থেকে এখানে এই কারখানার আশেপাশে অন্যান্য কারখানা রয়েছে এবং সেই কারখানাগুলোতে আগুন ছড়িয়ে পড়া কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দমকলের 6টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছে এবং আরো বেশ কয়েকটি ইঞ্জিন আসছে, কিন্তু যেহেতু কারখানাটির পাশে গলি রয়েছে, সেই গলির মধ্যে দমকল ঠিক মতো প্রবেশ করতে পারছে না, সে কারণে আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি। এবং এই কারখানার মধ্যে বেশ কয়েকটি মেশিন রয়েছে, সেগুলো প্রচন্ড শব্দে কিছুক্ষণ আগেই ফাটতে থাকে। তারপরে যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই এলাকার এই সমস্ত কারখানা, যে সমস্ত শ্রমিকরা রয়েছে আশপাশে, তারা কারখানার মধ্যে কি এখনো শ্রমিকরা রয়েছেন? আরেকবার যদি প্রশ্নটা করো। কারখানার মধ্যে কি শ্রমিকদের আজকে বড় আশঙ্কা রয়েছে? দেখো, আজকে পড়ার আশঙ্কা রয়েছে, তবে সেটা এই মুহূর্তে ঠিক বোঝা যাচ্ছে না। তার কারণ যেভাবে আগুন লেগেছে, আগুন কিন্তু ভেতরে আগুন জ্বলছে এবং চারপাশ দিয়ে এখনো পর্যন্ত আগুন অ্যারেস্ট করা কোনোভাবেই সম্ভব হয়নি। এলাকার বাসিন্দারা এবং এখানকার যারা কারখানার শ্রমিকরা রয়েছেন, তারা আগুন নেভানোর কাজে তারা হাত লাগিয়েছেন, তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলের 6টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে এবং আরো বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে আসছে। তবে এটা এই কারখানাটিতে যখন আগুন লাগে তখন এখানে কিন্তু শ্রমিকরা তারা কাজ করছিলেন। কিভাবে আগুন লাগলো তারা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কিন্তু জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। তবে বিধ্বংসী অগ্নিকাণ্ডে কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাবে, একথা নিঃসন্দেহে বলা যায়। কারণ প্রচুর এখানে কিন্তু সুতো মজুদ ছিল, যেখানে যে সুতো যে কাপড় তৈরি হতো সেগুলো কিন্তু সমস্তই কিন্তু এই মুহূর্তে কিন্তু কারখানার মধ্যে সেগুলো কিন্তু জ্বলছে এবং আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে তা এই মুহূর্তে পরিষ্কার নয়। আশপাশের যে সমস্ত কারখানাগুলো রয়েছে, সেই সমস্ত কারখানাগুলো থেকে কিন্তু শ্রমিকরা তারা কিন্তু বাইরে বেরিয়েছেন এবং তাদের যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো এখান থেকে তারা সরিয়ে নিয়ে যাবার তারা চেষ্টা চালাচ্ছেন। দেবব্রতের সঙ্গে থাকা এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত রয়েছেন টেলিফোন লাইনে। কমলিকা, দমকল মন্ত্রী তিনি কি দ্রুত ঘটনাস্থলে পৌঁছচ্ছেন এমন খবর পাওয়া যাচ্ছে? হ্যাঁ, যেরকম ভাবে আগুন লেগেছে এই জায়গাটায়, সেটা যথেষ্ট চিন্তার বিষয় এবং তার জন্য এই মুহূর্তে কিন্তু দমকল মন্ত্রী রওনা হয়ে গেছেন এবং তিনি যে কোনো মুহূর্তে স্পটে পৌঁছবেন। ধন্যবাদ কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি জানালেন আগুন ভয়ঙ্কর আকার নিতে পারে এবং এই কারণে দমকল মন্ত্রী জাভেদ খান কিছুক্ষণ আগে রওনা হয়েছেন, তিনি দ্রুত পৌঁছচ্ছেন ঘটনাস্থলে। দেবব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন। দেবব্রত, 6টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে? এখনো পর্যন্ত 6টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে এবং আরো বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে আসছে। তবে কিভাবে অগ্নিকাণ্ড লাগলো বা এত বড় ঘটনা ঘটলো সেটা পরিষ্কার না। কারণ এখানে সেই সময় শ্রমিকরা কাজ করছিলেন। যদি এখানে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা থাকতো তাহলে কেন সে আগুনকে প্রথমেই নিয়ন্ত্রণে আনা গেল না, সেই প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে এটাই মনে করা হচ্ছে যে দমকল আগুন নেভানোর জন্য কোন রকম পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু ছিল না। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে, তার কারণ আশপাশে বহু কারখানা আছে, সেই কারখানাতে আগুন ছড়িয়ে পড়তে পারে এমন সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। সে কারণে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। ফলে আরো কয়েকটি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে আসছে এবং শিবপুর ফায়ার স্টেশন, হাওড়া ফায়ার স্টেশন ছাড়াও বালি ফায়ার স্টেশন এবং অন্যান্য ফায়ার স্টেশন থেকেও কিন্তু দমকল আসছে। তবে আগুন এখনো পর্যন্ত কিছুটা হলেও কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। অনুসুয়া, ঠিক এখানেই প্রশ্ন দেবব্রত, আগুন কিভাবে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো না? দুপুর 1:30 নাগাদ আগুন লেগেছে, 6টি ইঞ্জিন রয়েছে, আরো ইঞ্জিন এসে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবে। তুমি বলছিলে সরু গলি কোথাও দমকলে ঢুকতে অসুবিধা হয়েছে? দেখো, পাশের যে সরু গলিটি রয়েছে সেখান দিয়ে দমকলে ঢুকতে অসুবিধা হয়েছে, তবে অন্য একটি দমকলে 2টি ইঞ্জিন ঢুকতে পেরেছে এবং যেহেতু এর আশপাশে বহু কারখানা রয়েছে, সেই কারখানাগুলোতে আগুন কিন্তু ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সে কারণেই সেই কারখানাগুলোতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে। কিন্তু প্রথমেই যে কারখানাটিতে আগুন লেগেছে সেই আগুন নিয়ন্ত্রণে আনা দরকার, কিন্তু সেটা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। দমকলের 6টি ইঞ্জিন কাজ করছে এবং এই আশপাশের যে কারখানাগুলো রয়েছে। ধন্যবাদ।
ধন্যবাদ দেবব্রত। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষের সঙ্গে। কাপড়ের কারখানায় আগুন লেগেছে, ফোর্স রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই মুহূর্তে দমকলের 6টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে, আরও বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছচ্ছে। এই মুহূর্তে সরাসরি ছিল নবান্নে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আবার কতদিন বাদে দেখা হচ্ছে? 1 মাস বাদে? না, আমি জানি 1 মাস আগে তো আমি টুইট করেছিলাম, সেই তো তোমাদের সাথে আমার দেখা হয়নি। হ্যাঁ, জন্মদিন পালন হচ্ছে, এক বছর পর পর জন্মদিন পালন হয়। আর এটা হচ্ছে একটা খামখেয়ালিপনা, একটা হঠকারী সিদ্ধান্ত 1 মাস পালন হচ্ছে। পার্লামেন্টে তো আজকে অপোজিশনরা মিট করে আজকে করেছে, সবাই মিলে টুগেদার ব্ল্যাক ডে ওরা পালন করেছে। না, আমি যেহেতু প্রথম দিন টুইট করেছিলাম, ফার্স্ট ডে অনেকগুলো কথা বলেছিলাম, পাবলিকের হ্যারাসমেন্ট হবে, রিসেশন হবে, ইকোনমিক ডিজাস্টার হবে, সেই কথাগুলোই আজকে 1 মাস তো আপনারা লক্ষ্য করলেন। আজকে 1 মাস পর আবার একটা রিভিউ করার সময় পেয়েছেন সবাই। তাতে কি মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন, উনি কালো ধন নিয়ে আসবেন, দেশকে পরিবর্তন করে দেবেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন, সেটা কি কিছু হয়েছে? আশা করি হয়নি। বরঞ্চ আমাদের গ্রোথ রেট একটা ডিবাকল হয়ে গেছে। এই সময়টাকে আমরা বলি ডার্কেস্ট পিরিয়ড of the recent economic situation in India, where the economy is totally derailed and it's a man-made disaster. Man-made economic crisis. আমরা আগেই বলেছিলাম it's a financial emergency, এবং এখন বলছি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কাম, যেটা আমরা ডেমোক্রেসিতে এমার্জেন্সি বলি, পলিটিক্যাল এমার্জেন্সি। পুরো ওয়ান ম্যান ডিক্টেটরশিপ ইজ গোয়িং অন ইন দিস কান্ট্রি। আমি জানি না এটার বিরুদ্ধে কি হিডেন এজেন্ডা আছে। আমরা সব প্ল্যাটফর্মে এটাকে রেস করেছি, ইস্যুটা যতটা পারি, গণতন্ত্রের প্ল্যাটফর্ম, ডিফারেন্ট প্ল্যাটফর্মে ইউজ করা হয়েছে। আমরা মাননীয় রাষ্ট্রপতিজির সাথেও দেখা করেছি, পার্লামেন্টও রেস করেছে, বিভিন্ন অ্যাসেম্বলিতেও রেস হয়েছে, পাবলিক মিটিংয়েও রেস হয়েছে, পলিটিক্যাল প্রোগ্রামও হয়েছে। গণতন্ত্রের এমন কোনো জায়গা নেই যে জায়গাতে ইস্যুটাকে, যার যেরকম সাধ্য, যারা ইস্যুটাকে পছন্দ করেনি এবং মানুষের পক্ষে আছে, তারা কিন্তু তাদের সাধ্যমতো তারা চেষ্টা করেছে। এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা সবাই ম্যাক্সিমাম পলিটিক্যাল পার্টিকে একসাথে করে তাদেরও কিন্তু একটা সেম ওপিনিয়ন করার আমরা চেষ্টা করেছি। যখন কোনো পলিটিক্যাল পার্টি অনেকগুলো একসাথে হয়, কালেকটিভ ইন্টারেস্ট কাজ করে, তখন কখনো কখনো আমার একটা ইস্যু থাকতে পারে, তাদের একটা ইস্যু থাকতে পারে, কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিই। তার কারণ যেহেতু এক একটা পার্টির এক এক রকম ইস্যু থাকতেই পারে, যতটা অ্যাডজাস্ট করা সম্ভব, এবং সেইভাবে করে কিন্তু একটা ভালো ফল হয়েছে, সবাই মিলে এটা করছে। কিন্তু 1 মাস পরে বলতে বাধ্য হয়েছি হিডেন এজেন্ডাটা কি এবং বেনিফিশিয়ারি কারা, হু ইজ দ্য বেনিফিশিয়ারি। পরিস্থিতি দেখে তো মনে হচ্ছে আর বিজেপির যা প্রপার্টি কেনা, ল্যান্ড কেনা, ডায়মন্ড কেনা, জমি কেনা, টাকা ব্যাংকে গচ্ছিত রাখা, এক একজনের কাছে নিউ নোট আর পুরনো নোটের ভান্ডারা খুঁজে বের করা, এসব দেখে আমাদের কাছে এটাই মনে হচ্ছে দ্য বেনিফিशियरी ऑफ दिस काला धन कांड में जो हुआ है, एक खाली प्राइम मिनिस्टर एंड हिज एसोसिएट्स, कॉमनर आर नॉट द बेनिफिशियरिज। এবং আপনারা খোঁজ নিয়ে দেখুন, আমাদের দেশের বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা চলে যাচ্ছে এনআরআই হয়ে, এর মধ্যেও কতজন গেছে খোঁজ নিয়ে নিন। রিসেশন স্টার্ট হয়ে গেছে। আমাদের যে গ্রোথ রেট ফার্স্ট কোয়ার্টারে 7.1 ছিল, বছরের 12 মাস ধরে 4টে কোয়ার্টার হয়, ফার্স্ট কোয়ার্টারে 7.3 ছিল, সেকেন্ড কোয়ার্টারে 7.1 হয়েছে, মানে সেপ্টেম্বর। এটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অক্টোবরের আগে,
এটা ঘোষণা করবার আগে। এখনকার এটা হচ্ছে থার্ড কোয়ার্টার, এটা যখন বেরোবে তখন দেখবেন 2% ফল হয়ে যাবে, সুতরাং তারপরেই নেগেটিভে চলে যাবে। আর এর জন্য প্রায় 3 লক্ষ কোটি টাকা লস করবে কান্ট্রি। কেন? একজন লোকের হঠকারী সিদ্ধান্ত, কোনো টিম ওয়ার্ক নেই, কাউকে ট্রাস্ট করে না, কোনো এক্সপার্টস টিম নেই, ইকোনমিস্ট নেই, কোনো টিম ওয়ার্ক নেই, কোনো প্ল্যানিং নেই, কোনটা ভালো কোনটা বন্ধ বোঝবার ক্ষমতা নেই। এই দেশটা কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র। পার্লামেন্ট ইজ লায়াবল টু দ্য পিপল অফ ইন্ডিয়া। পার্লামেন্টে কোন পলিটিক্যাল পার্টিকে কনফিডেন্সে নেয়নি, এমনকি রিজার্ভ ব্যাংকের গভর্নরও অ্যানাউন্স করেনি। অ্যানাউন্সটাও করেছেন তিনি নিজে, ওয়ান ম্যান শো। এবং ওয়ান ম্যান মেড দ্য ডিজাস্টার ফর দ্য কান্ট্রি। দিস ইজ ভেরি ভেরি সিরিয়াসলি উই আর কনসার্ন। আর ডেমোক্রেটিক ভয়েস যদি স্তব্ধ হয়ে যায়, তাহলে কিন্তু মনে রাখবেন, একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় এসে যদি মনে করে আমি যা ইচ্ছে তাই করবো, ইন্দিরা গান্ধীও কিন্তু করতে পারেনি, করেননি। আদার্স যারা এসেছেন তারাও কিন্তু করেনি। যা আজকে মোদিজি করছেন, আমি দাঁড়িয়ে থেকে ইচ্ছে হলো আমি একটা দাঙ্গা করিয়ে দিলাম, এই আবার কি কথা? আমি ক্ষমতায় আছি, আমার ইচ্ছে হলো আমি হঠাৎ নোট বাতিল করে দিলাম, আমার ইচ্ছে হলো আমি কালকে হঠাৎ বললাম তোমার জমি সব আমার হয়ে গেল। কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে যে কি করে ভগবান জানে। তো না কাউকে বিশ্বাস করছে, না কোনো সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন, না কোনো এক্সপার্টস ওপিনিয়ন নিচ্ছেন, না কোনো ব্রোকারদের দিকে আইডিয়া করছেন, এবং নিজের পার্টিতেও আইডিয়া করেন কিনা আমি ঠিক জানি না। এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, ওনাদের পার্টির হিসেবে তো আমার খবর রাখা সম্ভব নয়। বললেন এত কোটি টাকা আসবে ব্ল্যাক মানি, কোথায় ব্ল্যাক মানি? যা জমা পড়েছে এখনো পর্যন্ত প্রায় 12,65,000 কোটি টাকার মতো, হয়তো আরো কিছুটা বেশি হবে 1-2 দিনে। তো সেটা তো পাবলিক মানি। পাবলিক মানি, আমার ঘরের টাকা তুমি বলছো তুমি জমা দিয়ে দাও ব্যাংকে। আমার ঘরের খরচার টাকা থেকে শুরু করে যা ছিল তারা ভাঙিয়েছে। ধরুন আমি মাইনে তুলেছি, আমি মাইনে তুলেছি আমার সংসার চলবে বলে, সেটা তো ট্যাক্স পেয়ার্স মানি। আমার টাকা আমি তুলেছি আমি বিজনেসে রোল করবো বলে, আমি একটা দোকানদার, দোকানদারকে রেগুলার জিনিস বিক্রি করে তারপরে ওটাকে রোল করাতে হয়। একটা সংবাদপত্র, তার হকাররা কাগজগুলো বিক্রি করে, সেই দিনই টাকাটা পায় না, টাকাটা রোল করতে হয়। এরকম এমএসএমই সেক্টর আছে, এগ্রিকালচারাল সেক্টর আছে, কোঅপারেটিভ সেক্টর আছে, দেয়ার আর সো মেনি। কিন্তু সেটা না করে সবার টাকাটা লুটে নিল, আর লুটে নিয়ে সবাইকে কালো বানিয়ে দিয়ে নিচে সাদা আদমি সাজলেন। ডেঞ্জারাস একটা টেন্ডেন্সি যেটা আমরা দেখতে পাচ্ছি। আর একটা কি বলুন তো, আমি তো একটা গভর্নমেন্টে কাজ করি, আমি 5.5 বছরই গভর্নমেন্টে চালাচ্ছি, আমি রেলেও চালিয়ে এসেছি। আমি কালকে একজনের সাথে কথা বলছিলাম, বসে বলছিলাম দেখ আমার আজকে কোনো কাজ নেই, মানে আই এম রিয়েলি সরি টু সে, কাজ নেই মানে কি? রোজ যে আমাদের কন্টিনিউ করে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডেভেলপমেন্ট ওয়ার্ক, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আমি কাল সারাদিন বসেছিলাম উইদাউট এনি ওয়ার্ক। কেন? তার কারণ যাদের দিয়ে আপনি কাজটা করাবেন, মনিটরিং করাবেন, কোঅর্ডিনেশন করবেন, কন্টিনিউশন হবে, টাকা তো সব বন্ধ, কাজ তো সব বন্ধ, ডেভেলপমেন্ট তো সব বন্ধ, চারিদিকে ছাঁটাই আর ছাঁটাই চলছে। প্রায় 5 কোটি বেকার হয়ে গেছে অলরেডি, তার থেকে বেশি হবে সংখ্যাটা। অনেক জুট ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, অনেক স্মল স্কেল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে আনঅর্গানাইজ সেক্টর হচ্ছে 60% আর 40% আদার্স। সমস্ত মার্কেট বন্ধ, ভেজিটেবল মান্ডি থেকে শুরু করে 23,000 আমাদের 21,000 প্রায় ভেজিটেবল মান্ডি আছে, সমস্ত করেসপন্ডেন্স বন্ধ। প্রথমে বললেন ব্ল্যাক মানি, তারপরে বললেন ডিজিটাইজেশন করবো। দেখবেন একদিনে হয়নি কথাটা। এই 1 মাসে 50টা ডিসিশন 50 জন দিয়েছে, 50 বার 50টা ডিসিশন 50 জন দিয়েছে। 50 জন মানে ওদের মধ্যে, তার মধ্যে লোকে কনফিউজড, কোনো ডিসিশনে কোনো কিছু নেই। আজ বলছে এক করবো, কাল বলছে আর এক করবো, পরশু বলছে আর এক করবো। এ তো কিছু মাথা মুন্ডু নেই, কিছু বুঝতে পারছি না, পুরো গভর্নমেন্টটাই ডিরেলড হয়ে গেছে। আই এম সরি টু সে, আমি কখনো পার্সোনালি অ্যাটাক করি না বা বিশ্বাসও করি না। আন্ডার দ্য লিডারশিপ অফ প্রেজেন্ট প্রাইম মিনিস্টার, দ্য গভর্নমেন্ট ইজ বিং ডিরেলড টোটালি, এবং পাবলিককে টোটাল হ্যারাসমেন্ট, তার বদনাম করা,
তাকে হস্টাইল করা, তার বিজনেস নষ্ট করে দেওয়া। আমাদের দেশ এই অবস্থার মধ্যেও রিসেশন হয়েছে, তা সত্ত্বেও আমার দেশ কিন্তু আজ 7.3% গ্রোথ ছিল। এটা কোনো সরকারের নয়, এটা আমাদের ক্যাশ ফ্লো ইকোনমি ইন্ডিয়াতে আছে। তার কারণটা কি? যদি আমায় কেউ বলে আমি আর আমেরিকা এক, আমি তো সেটা ভাববো না, কারণ আমার দেশ আমার দেশ। আমি যদি বলি আমি আর চায়না এক, নো নট দ্যাট, আমার দেশ আমার দেশ। আমায় যদি বলে আমি আর পাকিস্তান এক, নো আই এম নট দ্যাট, ইন্ডিয়া ইজ ইন্ডিয়া। ইট ডিপেন্ডস করে মানে প্রত্যেকটা কান্ট্রির সাথে কান্ট্রি তার নিজের দেশের মধ্যে সে তৈরি করে। আমার দেশ আমার দেশ। আমি যদি বলি আমি আর চায়না এক, নো নট দ্যাট, আমার দেশ আমার দেশ। আমায় যদি বলে আমি আর পাকিস্তান এক, নো আই এম নট দ্যাট, ইন্ডিয়া ইজ ইন্ডিয়া। ই কমার্স যে অর্গানাইজেশন আছে আমাদের, ই কমার্সটা কি? ই কমার্সটা হচ্ছে আমাদের যেটা ক্যাশ অ্যান্ড ডেলিভারি সিস্টেম যে আছে। ধরুন আপনি একটা অর্ডার দিলেন অনলাইনে, এটা ই কমার্স সিস্টেম। এই বিজনেসটা 60% ডাউন হয়ে গেছে। আপনি অর্ডার দিলেন, সে আপনার বাড়িতে পৌঁছে দিল, এবং সেটাও তো ডাউন হয়ে গেছে। সুতরাং আজকে বাজার যেটা চলে গেছে, বাজার একটা সর্বনাশ, বাজার তো হয়েই গেছে। অথচ দেখুন রিজার্ভ ব্যাংকের গভর্নর সাইলেন্ট। আমরা আজ পর্যন্ত আমি একটি কথাও বলিনি ওনার সম্বন্ধে, কিন্তু উনি কেন সাইলেন্ট? এবার উনি ক্ল্যারিফাই করতে পারছেন না কত টাকার নোট কাকে পাঠিয়েছে, কত ছাপিয়েছে, কত প্রিন্ট টাকার নোট ছাপাবার জন্য আউটসোর্সিং হয়েছে, কারা কারা প্রিন্ট করছে, কোথায় প্রিন্ট হয়েছে, কোথায় হয়েছে, কত আসছে, কোন রাজ্য কত পাচ্ছে। আমাদের তো রাইট টু সার্ভিস একটা আছে, আমাদের জানবার কোনো ওপিনিয়ন অধিকার নেই। যে বলছে একটা রাজ্যকে নিজের পছন্দের রাজ্য তাকে কিছু দিয়ে দিচ্ছে, তবু অধিকার আমি চাই, আমি ওটা ডিসক্রিমিনেশন করি না। কিন্তু তুমি যেমন পাবে আমিও তো পাবো। মানুষে মানুষে তো ভেদাভেদ হয় না। তুমি তোমার ঘরে খেতে পাবে, আরেকজনের ঘরে খেতে পাবে না। এই ডিসক্রিমিনেশন কনস্টিটিউশনালি লিগালি করা যায় না, টেকনিক্যালিও করা যায় না, কিন্তু সেটাও হচ্ছে। বারবার করে আমরা বলেছি, আর প্রতিদিন চেঞ্জ করছে, শিফট করছে ন্যারেটিভ। কখনো বলছে ডিজিটাইজেশন, কখনো বলছে কালাধন জায়গা, কখনো বলছে এই করব ওই করব সেই করব, আর মানুষের দৃষ্টি কোনটাকে অন্য জায়গায় ঘুরিয়ে দিচ্ছে। বেকার বাড়ছে, ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, আর আনঅর্গানাইজ সেক্টর, কিষাণ মান্ডি থেকে শুরু করে সব ব্যবসা বন্ধ। এমএসএমই প্রায় 8.83 লাখ আছে আমাদের সারা দেশে, তার টোটাল কাজকর্ম বন্ধ হয়ে গেছে। ই কমার্স 60% আপনার হয়ে গেছে, টোটালি কোলাপস হয়ে গেছে। সুতরাং এইভাবে একটা ডার্ক ইকোনমি, একটা ব্ল্যাক ইকোনমি সারা দেশটাকে ভাসিয়ে দিয়ে শুধুমাত্র নিজেদের পার্টি অ্যাসেট আর টাকা করে বেড়াচ্ছে। আর কতগুলো প্রমাণ দিতে হবে, কতটা প্রমাণ দিতে হবে যে কোথায় কোথায় ল্যান্ড কিনছে সারা ভারতবর্ষ। ধরুন তাতে 1 বছর এখন টাইম লাগবে শুধু কোথায় কোথায় ল্যান্ড কিনেছে আর কোথায় কোথায় করেছে দেখতে। তার মধ্যে তো অনেকগুলো আপনারা পেয়েছিল, বিহারে যেমন করেছে, বেঙ্গল তো আমরা দেখিয়ে দিয়েছি যে কিনেছে। এইভাবে দেখুন ল্যান্ড, ব্যাংকে টাকা জমা দেয়া, অ্যাসেট করা, এতটাকে এলো থেকে বিজেপির এত তাড়াতাড়ি, এত ফেরিয়ালা সব ফেরিয়ালা, তাদের নাকি কিছু নেই, কি যেন ফকির, ফেরিয়ালা না ফকির। তো ফকির বাবুদের এত টাকা এলো থেকে? ফকির বাবুদের পকেটে কি আছে? এটা বলতে গেলেই বলবে আমরা সবাই টেরোরিস্ট, আমরা সবাই কালো ধনের অধিকারী, আমরা সবাই খারাপ, উনি একা ভালো। কিন্তু আমরা এবার কোয়েশ্চেন আমরা এবার ক্লারিফিকেশন চাই ওনার কাছ থেকে। এটা পরিষ্কার, একজন সাধারণ নাগরিক হিসেবে ক্লারিফিকেশন চাইবার অধিকার আমাদের সবার আছে। আমি আবার বলি, আমাদের কান্ট্রি জানতে চায়, দেশ জানতে চায়, দেশের মানুষ জানতে চায় কি কারণে তিনি এটা করলেন, দেশ কেন ক্ষতিগ্রস্ত হলো, কারা লাভবান হলো। আজ সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে তার নিজের জমানো টাকা পর্যন্ত তোলার অধিকার হারিয়েছে, সমস্ত কিছু জমা করে নিয়েছে। আর নিজেকে টাইগার ভাবতে ভাবতে এমন হয়ে গেছে, রোজ ভয় দেখাবে আর চমকাবে যাতে কেউ কিছু করতে না পারে। এরপর আপনার জমি কাড়বে, এরপর আপনার সোনা কাড়বে, এরপরে আপনার গণতান্ত্রিক অধিকার তো কেড়ে নিয়েছে, কাউকে কিছু বলতেই দেয় না। সুতরাং এখনো কারেন্সি অ্যাভেলেবেল নয় মার্কেটে, 1 মাস হয়ে গেছে। ফাইন্যান্স মিনিস্টারই বা কি করলেন, রিজার্ভ ব্যাংকের গভর্নরই বা কি করলেন, এবং প্রধানমন্ত্রী যিনি ভাষণ দেওয়া ছাড়া আর কিছু করছেন না, মোদি কা বাত, মন কা বাত,
ডিজাস্টার সম্বন্ধে কি বলবেন? এই পরিস্থিতি দাঁড়িয়ে আমরা মনে করি যে এই প্রাইম মিনিস্টার নৈতিক অধিকার হারিয়েছেন প্রধানমন্ত্রী থাকার। একজন প্রধানমন্ত্রী যে কনস্টিটিউশনাল পোস্ট, দেশটাকে রক্ষা করতে হয়, দেশের সবকিছু সিরিয়াসলি করতে হয়। এবং আপনারা দেখেছেন, এটা আমার কথা নয়, অল দ্য ইকোনমিস্ট তারা পর্যন্ত বলেছে এটা হচ্ছে না, এমনকি বিশ্বে পর্যন্ত আমাদের মুখ পুড়েছে। নেপাল ইন্ডিয়ান মানি ব্যান করে দিয়েছে। রাশিয়ার আজকে আমি দেখেছি, রাশিয়া চায়না থেকে শুরু করে অনেকেই প্রতিবাদ করছে। সুতরাং আমি জানি না, কোথাও আলিবাবা, কোথাও গরিবাবা এসব করছেন, কারো কারো অ্যাড করছেন প্রধানমন্ত্রী নিজে। টোটালটাই রহস্যময় একটা আলিবাবা তার 40 চোর তো আমি বলবো না, এটা একটা গল্প আছে, প্রবাদ আছে, এটাই বলবো না। আলিবাবা অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েট সকল যা করে বেড়াচ্ছে, এটা রিয়েলি আমার মনে হয় যে 1 মাস বাদে আমরা দেখছি সিচুয়েশন খুবই ডিটেরিয়েট করেছে। এবং যেভাবে ডিটেরিয়েট করেছে তাতে দেশের গ্রোথ যেমন ফল করেছে, দেশের বিজনেস ফল করেছে, দেশ ছেড়ে লোক চলে যাওয়ার একটা প্রবণতা হচ্ছে, ক্যাওয়াটিক সিচুয়েশন চলছে, অথচ প্রধানমন্ত্রী কোনো উত্তর দিতে পারছেন না। আর যা উত্তর দিচ্ছেন সে উত্তরে বাইরে বাইরে যা ভাষণ দিচ্ছে আমরা শুনছি, সবাইকে চোর বলা ছাড়া, সবাইকে কালো ধনের মালিক বলা ছাড়া আর কিছু হচ্ছে না। সুতরাং এটা খুব ডেঞ্জার সিচুয়েশন। আমি আগে যেহেতু আপনাদের বলেছিলাম, আজকেও সেই সেম কথা রিপিট করে আরও যে সিচুয়েশন ডিজাস্টার হয়েছে সেটা বলবার জন্যই আপনাদের কাছে বলছি। লোকে বেকার হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না, কাজকর্ম ডেভেলপমেন্ট সব বন্ধ। এই 3 মাস কিন্তু কনস্ট্রাকশন ডেভেলপ ওয়ার্ক হয়, জেনে রাখবেন। সে রেলে হোক, সে অন্য কোনো ডেভেলপমেন্ট রাস্তা হোক, সে কোনো কিছু তৈরি হোক, কনস্ট্রাকশন ওয়ার্ক, এই 3 মাস কিন্তু আমাদের ওয়েদারের দিক থেকে আমাদের ইন্ডিয়াতে কনস্ট্রাকশনের কাজ হয়, প্রজেক্ট তৈরি হয়, কিচ্ছু নেই, টোটালটা বন্ধ হয়ে গেছে। আর আমি একটা ক্যাগ রিপোর্ট আপনাদের কাছে বলছি, আপনারা প্লিজ এটা খুঁজে বের করুন, কারণ আমারটা যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই। আমি একটা জায়গা থেকে পেয়েছি, আই মে নট বি কারেক্ট অলসো, দেখে নিন আপনারা। গুজরাট অ্যাসেম্বলিতে ক্যাগের একটা রিপোর্ট কিছুদিন আগে জমা পড়েছে। তাতে দেখুন তো, জিএসপিসিএল এর ফিল্ড রিপোর্টে দেখা যায় 1.01 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস পাওয়া যাবে বলে একটা 2005 সালে 2012 করবে বলে, ট্রিলিয়ন কিউবিক ফিট করবে বলে একটা কোম্পানি পাবলিক সেক্টর গুজরাটে 2005-এ উর্জিত প্যাটেলকে নিয়ে এসেছিলেন মোদী সাহেব করবেন বলে। পরে দেখা গেল 1.2 গ্যাসও নাই, আর এখন নাকি গ্যাস বার করতে গেলে গ্যাসের থেকে বেশি গ্যাস তুলতে খরচা হবে। এবং তার জন্য বিভিন্ন ব্যাংক থেকে 19,537 কোটি টাকার লোন নেওয়া হয়েছে। 19,576 কোটি টাকা, সরি 19,576 ক্রোড়। কিন্তু এখনো পর্যন্ত প্রোডাকশন শুরু হয়নি, এটা 2005-এ বলা হয়েছিল। এবং শুধু তাই নয়, রিসেন্ট যেটা মনে হচ্ছে সাথে নন পারফর্মিং বলে ওই টাকাটাকে পুরো ক্লিয়ার করার চেষ্টা হচ্ছে। আমি আগে এনপি অ্যাসেটের কথা আপনাদের বলেছি, পাঞ্জাব ব্যাংক, ওভারসিজ ব্যাংক, দেয়ার আর সো মেনি ব্যাংক, স্টেট ব্যাংক, যদি দেখেন লক্ষ লক্ষ কোটি টাকা এনপিএ সমস্ত ক্লিয়ার করা হয়েছে। সুতরাং হিডেন এজেন্ডাগুলো কি আমরা জানতে চাই ডিটেলস। আজকের দিনে জিএসপিসিএল, যেটা জিএসপিসি একটা ব্যাংকরাপ্ট অবস্থায় এসে পৌঁছেছে, এবং রিপোর্ট নাম্বার গুজরাট অ্যাসেম্বলিতে ক্যাগের রিপোর্ট পেশ হয়েছে, রিপোর্ট নাম্বার 1 of 2016, chapter 2, page number 17, performance audits related to government company and report Gujarat Commercial 2011, chapter 2, page 73, performance audit relating to functioning of GSPCL Government of Gujarat.